আজকের দিন তো করবীর। কারুর ভাই গেল, কারুর কাকা, কারুর মামা, কিন্তু সব কিছু গেল করবীর। আর সেই বিগলিত তুষার প্রবাহের মধ্যে পাথরের মতো নিশ্চল নির্মলা মাঝে মাঝে চোখের পাতা ভিজে উঠছে। পারলে সেও বুঝি লুটিয়ে পড়ত করবীর মতোই আকুল হয়ে মেঝে, কিন্তু উপায় নেই। আজকের শোকের সর্বসত্ব সংরক্ষিত করবীর জন্যে। ছিটে ফোঁটা বকরা অন্য আত্মীয় স্বজনের। নির্মলার ভাগ্যে শূন্য। নমস্কার শ্রোতা বন্ধুরা, বাংলার গল্পগাথায় আপনাদের স্বাগত জানাই। আমাদের আজকের নিবেদন নাগরিক জীবনের অনন্য রূপকার শ্রদ্ধেয় সাহিত্যিক সন্তোষ কুমার ঘোষ রচিত গল্প কস্তুরী মৃগ। এই সমাজে অনেক সম্পর্কই লোকলজ্জার কারণে থেকে যায় পর্দার আড়ালে, অথচ সেই সম্পর্কের সুবাসে আচ্ছন্ন থাকা মানুষ প্রবলভাবে সম্পর্কটির সামাজিক প্রতিষ্ঠা চায়, যা বাস্তবে অসম্ভব। নারী পুরুষের সম্পর্কে ভিন্ন খাতে প্রবাহিত হওয়ার ঘটনা নিয়েই এই গল্প। গল্প পাঠে প্রিয়াঙ্কা। চলুন তাহলে শুরু করা যাক আমাদের আজকের গল্প। সবে সন্ধেবেলার আলো জেলে একটা সেলাইয়ের নমুনা নিয়ে বসেছিল। খবরটা শুনে হাতে ছুঁচ ফুটে গেল। মুহূর্তে সাদা হয়ে গেল মুখ। রুদ্ধশ্বাসে নির্মলা বললে, বলিস কি, এই তো একটু আগেই আমি ওকে ওপরে উঠতে দেখেছি। বৌদি বললে, আমি নিজের চোখে দেখে এলাম যে। ডাক্তার ডাকতে চাকরটা ছুটল। করবী চোখ মুছছে, আর অজয়বাবু অফিসের পোশাক পরেই বিছানায়। আর কিছু শোনবার প্রয়োজন ছিল না। সেলাই ফেলে নির্মলা ওপরে ছুটল। সিঁড়ির মুখটাতে এসে আর এগোতে পারল না। থরথর করে পা কাঁপছে। ঘরের মধ্যে কেমন একটা চাপা গুঞ্জন। করবী কি এর মধ্যে কাঁদতে শুরু করেছে? শক্ত করে রেলিং ধরে এক মুহূর্ত দাঁড়ালো নির্মলা। এক পা দুপা করে এগিয়ে গেল। শেড দেওয়া আলোটাকে আরও বুঝি স্তিমিত করে দেওয়া হয়েছে। পায়ের কাছে করবী, মাথার ঘোমটা খসানো। পরনের শাড়িটার পাড় কি গাঢ়, কি অস্বস্তিকর লাল। শিয়রের কাছে ডাক্তারবাবু। নির্মলা চৌকাঠের ওপর দাঁড়ালো। ভেতরে ঢুকতে পা সরল না। দীর্ঘ অসহায় আঙুলগুলো দিয়ে অজয় বালিশের কাছে কি যেন খুঁজছে। নাভিমূলে শিখিয়ে ওঠা পড়া। ডাক্তার শেষবারের মতো ইঞ্জেকশন দিলেন, আর নির্মলা চৌকাঠের ওপর ঠায় দাঁড়িয়ে শ্বাসকষ্টের শব্দ শুনল। তারপর আস্তে আস্তে কখন সেই শব্দ ক্ষীণ হয়ে এলো। এই শেষবার। নির্মলা গুনছে, আর তলপেটটা উঠবে না। না, আবার উঠেছে। শব্দ ক্ষীণতর। তবে এই শেষ, 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 শেষ। না, এই যে উঠছে। পুকুর ঘাটে দাঁড়িয়ে ডুব সাঁতার দেখার মতো এ কি নিষ্ঠুর মজার খেলা নির্মলাকে পেয়ে বসেছে। এই শেষ, এই শেষ করেও 7 বার হয়ে গেল। আরও কত? 8, 8, 8, এই 9। সুইচ অফ করা পাখা শেষবারের জন্যে কখন ঘুরবে তাই দেখতেই অপলক অবশ কৌতূহলে নির্মলা চেয়ে আছে। 10। এখন আর শোনা যায় না। স্পন্দন মিলিয়ে এসেছে। 11ই শেষ। অন্তত 15 অবধি গুনতে পারবে নির্মলা ভেবেছিল। তার হলো না। 11তেই ফুরিয়ে গেল। আর একটু আগে এলো না কেন?
আর একটু আগে থেকে কেন গুনতে শুরু করলো না? তাহলে অনেক দূর অবধি গোনা যেত। 15 কেন, 50। বুক থেকে গলা পর্যন্ত ভারী কি একটা জিনিস উঠে এলো। এরই নাম কি কান্না? এই কান্না কি অজয়ের ফুরিয়ে যাওয়ার, না 15 অবধি গুনতে না পাওয়ার? আকাশের শেষ নীল মুছে সন্ধ্যা নামার মতো অজয়ের চোখের পাতা দুটি নেমে এলো। চৌকাঠ শক্ত করে ধরে নির্মলা দাঁড়াল। যন্ত্রটা গলায় ঝুলিয়ে ডাক্তারবাবু বেরিয়ে গেলেন। সন্ন্যাস। আমার কিছু করবার ছিল না। সেরিব্রাল হ্যামারেজ। কতকটা স্বগত, কতকটা নির্মলাকে শুনিয়ে যেন কৈফিয়তের সুরে ডাক্তারবাবু বললেন, আমি ডেথ সার্টিফিকেট লিখে রাখছি, খানিক পরে ডিসপেন্সারি থেকে নিয়ে যাবেন। না না না, ভিজিট নিতে পারবো না। করবী বিছানার ওপরেই লুটিয়ে পড়েছে। শিওরের কাছে পিসিমা দাঁড়িয়ে এতক্ষণ হাওয়া করছিলেন। তিনি এক হাতে চোখে আঁচল তুললেন, আরেকখানা হাত সান্ত্বনার ভঙ্গিতে করবীর পিঠের ওপরে। পিঠটা ফুলে ফুলে উঠছে করবীর। উচ্ছ্বসিত অনর্গল অশ্রুপ্রবাহের পূর্ব মুহূর্ত। আস্তে আস্তে ভিড় বাড়ছে। পাশের বাড়ির পাড়ার লোকেরা এলেন। সিঁড়িতে জোড়া জোড়া জুতোর আওয়াজ। নিচে থেকে নির্মলার বৌদিও অসুখের বিছানা ছেড়ে আবার উঠে এসেছেন। বাবা মাকে খবর দেওয়া হয়েছে? ভিড়ের ভেতর থেকে একজন জিজ্ঞাসা করলেন। টেলিগ্রাম তো গেলই একটু আগে, হয়তো কালই সকালে এসে পৌঁছবেন। আর এখন আশা না আশা। দীর্ঘশ্বাস ফেলে পিসিমা বললেন, আস্তে আস্তে নির্মলা চলে এলো নিচে। আর 5 জন আপাত অভিভূত আগন্তুকের মতো সে তো আর সান্ত্বনা সত্র খুলে বসতে পারবে না। করবীর কণ্ঠস্বর ক্রমেই চড়ছে। পাগলের মতো মেঝে মাথা খুঁড়ছে এখন, খাটের পায়াতেও। 3 জন বর্ষীয়সী মহিলাও ওকে ধরে রাখতে পারছেন না। করবীর সঙ্গে এখন গলা মিলিয়েছেন পিসিমা। ততটা উচ্চগ্রামে নয়, মিনমিনে, থেমে থেমে, এক টানা এক ঘেয়ে। একে একে খবর পেয়ে আরও অনেক আত্মীয় আসছেন। বেলগাছিয়া, শ্যামবাজার, পটলডাঙ্গা, শোভাবাজার থেকে এসেই শোক সংকীর্তনে দোহার ধরছেন। মূল গায়ন অবশ্যই করবী। আজকের দিন তো করবীর। কারুর ভাই গেল, কারুর কাকা, কারুর মামা, কিন্তু সব কিছু গেল করবীর। আর সেই বিগলিত তুষার প্রবাহের মধ্যে পাথরের মতো নিশ্চল নির্মলা। মাঝে মাঝে চোখের পাতা ভিজে উঠছে। পারলে সেও বুঝি লুটিয়ে পড়ত করবীর মতোই আকুল হয়ে মেঝে, কিন্তু উপায় নেই। আজকের শোকের সর্বসত্ব সংরক্ষিত করবীর জন্যে। ছিটে ফোঁটা বকরা অন্য আত্মীয় স্বজনের। নির্মলার ভাগ্যে শূন্য। কি দুঃসাধ্য প্রয়াসে নিজেকে ধরে রাখতে হচ্ছে নির্মলার, নির্মলাই জানে। বৈধব্যের চেয়েও বুঝি এ সংযম কঠোরতর। নিচে এসেও নিস্তার নেই। ওপরের কোলাহল ক্রমেই বাড়ছে। রাস্তার ধারে রেলিং ধরে নির্মলা অনেকক্ষণ দাঁড়িয়ে রইল। কোনো কাজে মন নেই। কিছুতেই কি মন আছে আজ? এখন ছাত্রেরা আসছে দলে দলে। শেষবারের মতো তাদের প্রিয়তম অধ্যাপককে দেখবে। ফুলের তোড়াও আসছে। একটা খাটিয়াও এসে গেল। এই খাটিয়াতে করেই কি আজ অজয়কে নিয়ে যাবে? ওই মালা আর তোড়ায় ঠেকে দাহের আগে পুষ্প সমাধি। নির্মলা চেয়ে দেখতে পারবে না কিছুতেই। অজয়ের বন্ধুরাও এলো। কলেজের সহকর্মীরা রাস্তায় পায়চারি করছেন মাথা নিচু করে। মৃদু স্বরে মৃতের অশেষ গুণাবলীর আলোচনা করছেন নিজেদের মধ্যে। সব ব্যবচ্ছেদের মতো কীর্তি ব্যবচ্ছেদ। আর সব কিছু ভাসিয়ে, সব ডুবিয়ে করবীর কান্নার রোল। কোনো বাধা মানছে না, আব্রু নেই কোনো, কিংবা ঘরণী সুলভ নম্রতা। ঘরই যার ঘুচেছে, সে আবার ঘরণী কি?
সব কথা পরিষ্কার বোঝা যায় না, বুঝতে চেষ্টা করবার মতো মনের অবস্থাও নয়। হয়তো বিবাহিত জীবনের টুকরো টুকরো ঘটনার উল্লেখ করছে করবি, যার প্রতিপাদ্য হল অজয় তাকে কত ভালোবাসত। দাম্পত্য জীবনের যেসব খুঁটিনাটির কথা আগে অন্য কাউকে বলা দূরে থাক, অবসর সময় নিজে কল্পনা করতেই করবি লজ্জারুণ হয়ে উঠত, সেই সবই এখন তারস্বরে সবাইকে জানাতে তার কোনো সংকোচ নেই। স্তবকে স্তবকে কান্না, ফুঁপিয়ে ফুঁপিয়ে কথা, আর ফিরে ফিরে ধুয়োর মতো, আমার এ কি সর্বনাশ হলো পিসিমা, কি সর্বনাশ হলো। চোখের জল বুঝি আর ঠেকিয়ে রাখতে পারবে না নির্মলা। অন্তঃস্থলের সমস্ত আলোড়ন পল্লব দুটি ছাপিয়ে উঠেছে। পিছনে পায়ের শব্দ পেয়ে নির্মলা ফিরে তাকালো। ওর বৌদি এতক্ষণে নেমে এলো নিচে। খিনখিনে গলায় বললে, রান্না টান্না কিছু করেছ ঠাকুরজি? কথা বলতে গিয়ে নির্মলার স্বর ফুটল না। মাথা নাড়িয়ে জানালো, না। সে কি, তোমার দাদা এক্ষুনি এসে পড়বেন যে, আর ছেলেপোলেদের কাকেই বা আমি কি বোঝাবো? ওমা, তোমার চোখ দুটো এমন টসটসে লাল কেন? তুমিও কি কাঁদছিলে নাকি? একটু দম নিয়ে বৌদি আবার বলতে শুরু করলো, তুমি কিন্তু অবাক করলে ভাই, দুঃখ কি আমাদের হয়নি? এমন বয়সে অমন লোকটা চলে গেলেন, কিন্তু তাই বলে একেবারে চোখে জল। একটি কথারও জবাব না দিয়ে নির্মলা মুখ ফেরালো। বৃথা, এরা বুঝবে না। আর সত্যিই তো, ওপরের ঘরের ভদ্রলোক মারা গেছেন, তার জন্য সৌজন্যসম্মত একটু আহা উহু করা যেতে পারে, কিন্তু নিচের ঘরের উনুন জ্বলবে না, এ কেমন কথা? রান্নাঘরে গিয়ে বসল নির্মলা। একটুখানি কেরোসিন তেল ঢেলে ঘুঁটে দেশলাই ছোঁয়াতেই দাও দাও করে জ্বলে উঠল। সেই দিকে এক দৃষ্টে চেয়ে থেকে নির্মলার চোখ জলে ভরে গেল। ভরু, এখন আর আঁচল দিয়ে মুছতে তো হবে না, এখানে কেউ দেখবে না, দেখলেও ভাববে না কিছু। উনুনের আঁচেও তো চোখ জ্বালা করে, জলে ভেসে যায়। বিকট একটা হরিধ্বনি উঠল। এই বুঝে ওরা ধরাধরি করে অজয়কে নামালো নিচে। একবারের জন্যে যাবে নাকি ছুটে শেষবারের মতো দেখে আসতে? করবীর কান্না আবার উচ্চতম গ্রামে উঠেছে। ওপরের ঘরে ছটপট দুপতাপ আওয়াজ। সকলের হাত ছাড়িয়ে নিতে চাইছে করবী। আমায় ছেড়ে দাও, আমায় ধরে রেখো না, আমিও যাব। আশ্চর্য, সেই মুহূর্তে করবীর ওপর প্রচণ্ড রাগ হল নির্মলার। এই মেয়েটার আকাশ ফাটানো চিৎকারের মধ্যে অতল শোকের গভীরতা নেই, আত্মপ্রচারের বিস্তার আছে। বারবার আমার কি হলো বলে বলে যে গেছে, সে যে তার ছিল, একান্তই তার, এই কথাটাও যেন করবী বলতে চাইছে। আজকের এই যে এত অশ্রুপাত, এ শুধু অজয়ের জন্যই নয়, যে অজয় এখন অতীত, করবীর জন্যও, যার প্রজ্বলন্ত বর্তমানের পরে পড়ে আছে শুধু দগ্ধ শেষ ভবিষ্যৎ। এই শোক নাটিকার করবী নায়িকা। অন্তত এই মুহূর্তে সকলের তত্ত্বশ্বাস সমবেদনা করবীর চারপাশে এক জ্যোতির্মণ্ডল রচনা করেছে। সহস্র জিহ্বা শিখাগ্নির মধ্যে দাঁড়িয়ে করবীর সব খোয়ানোর মহিমায় মহীয়সী। আর সেই প্রধমিত উনুনের ওপর ফুটন্ত হাঁড়িটার দিকে চেয়ে তিক্ত একটা অনুভূতিতে সারা শরীর কেঁপে উঠল নির্মলার। তার কথা কেউ জানবে না, জানাতেও পারবে না সে কাউকে। নুয়ে মুখ থুবড়ে মাটিতে পড়ে গেলেও আঘাতের বোঝা বইতে হবে একাই। এই তো জীবন, এত তেজ, এত দীপ্তি, সব একটিমাত্র ভুঁয়ের অপেক্ষা। নইলে আজও তো কলেজ থেকে সময় মতো ফিরেছিল অজয়। সিঁড়ি দিয়ে ওপরে ওঠার সময় নির্মলার চোখে চোখ পড়তে অল্প একটু হেসেও ছিল। সেই মানুষই, কে জানত, আধ ঘন্টার মধ্যে অসুস্থ বোধ করবে, আর 1 ঘন্টার মধ্যেই সব কিছু যাবে ফুরিয়ে। তর্জনীর অগ্রভাগ দিয়ে মেঝের উপর ধুলো কেটে কেটে নির্মলা লিখতে শুরু করল।
অজয়। মনে আছে অজয়ের সঙ্গে যেদিন প্রথম আলাপ হলো। এ বাড়িতে এসেই বিকেলবেলা করবীর সঙ্গে আলাপ করতে গিয়েছিল। ওপরের ঘরের ভাড়াটে। আলাপ রাখা ভালো। গিয়ে দেখল নেহাত অপরিচিত নয়। কথায় কথায় অজয়ের পরিচয় প্রকাশ পেল। দেয়ালে টাঙানো একটা ছবিও দেখলে নির্মলা। সম্পর্ক ঘুচিয়ে আসা শ্বশুরবাড়িতে কবে না কবে দেখেছিল, কিন্তু মনে পড়ল ঠিক। দরজার দিকে পিঠ দিয়ে বুঝি গল্প করছিল। পিছনের দিকে পায়ের শব্দ হতেই আন্দাজে মাথায় ঘোমটা তুলে দিয়েছিল, মনে আছে। করবী দরজার দিকে তাকিয়ে বললে, এসো না। নির্মলাকে বললে, আর আপনি এত লজ্জা করছেন কেন? একটু আগেই তো বললেন চেনা মানুষ, সম্পর্কে ঠাকুরপো। চেনা বামুনের যেমন পইতে লাগে না, চেনা মানুষের কাছেও লাগে না ঘোমটা। অনেক বছর দেখাশোনা না থাকলেও মাথায় কাপড় টেনে সিঁথির আধখানা অবধি খোলা রেখে হাসি মুখে জিজ্ঞাসা করেছিল নির্মলা। তারপর পরিচয় সম্পূর্ণ করে দিয়েছিল নির্মলা নিজেই। শালটিরির দত্তবাড়ির বউ, সম্পর্কে তোমার বৌদি হলেন না? নির্মলা মৃদুস্বরে বললে, কলেজে পড়বার সময় দেখেছেন ঠাকুরপো, আপনার মনে নেই। তারপর আপনিও আর ওদিকে যাননি, আমিও কপাল পুড়িয়ে বাপের বাড়ি চলে এলাম। এতক্ষণে বুঝি অজয়ের নজর পড়েনি। কপাল পোড়ার ইঙ্গিতে খেয়াল হলো। করুণা স্নিগ্ধ চোখে দেখেছিল নির্মলার নিরং অঙ্গাবরণ, রুক্ষপ্রায় চুলগুলির মাঝখান দিয়ে প্রায় মিলিয়ে আসার সাদা একটু সিঁথি। আভরণের মধ্যে দু হাতে দুঘাছি মোটে রুলি। নির্মলা করবীর দিকে তাকিয়ে বলেছিল, আমার শ্বশুরবাড়ির বৈঠকখানায় ওদের তাসের আড্ডা ছিল কি না? ওর মামা বাড়ি ছিল পূবের বাড়ি, আমাদেরটা উত্তরের। অনেক রাত অবধি ওরা হৈ হৈ করতেন। চায়ের ফরমাইশ জোগাতাম আমরা। তখন ওর কথা প্রায় শুনতাম। কিন্তু অজয় জামা খুলছিল। জিজ্ঞাসা করলে, প্রায়ই শুনতেন কেন? বারে, লেখাপড়ায় আপনার কত নাম ডাক, শুনতাম হীরের টুকরো। আমাদের বিদ্যে না থাকুক, বিদ্যের আদর তো বুঝি। অজয় স্মিত মুখের দিকে তাকিয়ে নির্মলা বলে গেল, ম্যাট্রিক, আইএতে জলপানি পেলেন, বিএ এমএতে ফার্স্ট ক্লাস, কলেজে প্রফেসরি পেলেন, তাও শুনেছি। তারপর আপনি আর মামা বাড়ির দেশে বেশি যাননি। কিন্তু স্ত্রীর দিকে তাকিয়ে অজয় বলেছিল, প্রশংসাগুলো শুনে রাখো, তোমার প্রতিভক্তি বাড়বে। নির্মলা উঠে দাঁড়িয়েছিল। আচ্ছা, তবে চলি ভাই, অনেক কাজ পড়ে আছে, এখন কিছুই গোছানোই হয়নি। আপনারা গল্প স্বল্প করুন। নমস্কার ঠাকুরপো। নমস্কার। অজয় বললে, তারপর আসল কথাই তো জিজ্ঞাসা করা হয়নি, এখানে কি সূত্রে এসেছি? এই তো। সূত্রটুত্র কিছু নেই ঠাকুরপো, বরং সুতো ছিঁড়ে উড়ে এসেছি বলতে পারেন। আমাদের দেশ থেকে কত লোক আসছে দেখেননি? তারপর নির্মলার হয়ে করবী ব্যাখ্যা করে দিয়েছি, ওরা নিচের ঘরে নতুন ভাড়াটে এসেছেন। নিচের ঘর? নিচে আবার ঘর কোথায়? ওটা তো গুদাম। ওখানকার গরমে প্যাকিং করা বাক্স পর্যন্ত ঘেমে ওঠে যে, অজয় বলেছিল। নির্মলা হেসে বলেছিল, পাকিস্তান থেকে যারা এসেছে তারা স্বচ্ছন্দে থাকতে পারে। বিধবা হয়ে বাপের বাড়ি গিয়েছিলাম, শুনলেনই তো। সেখানেও বড় কেউ বাকি রইল না। বাবা আগেই মারা গিয়েছিলেন, মাও গেছেন এই কয়েক বছর আগে। খুড়তো ভাইয়ের সংসারে গিয়ে উঠলাম, তাঁদেরই সঙ্গে ভাসতে ভাসতে এই কলকাতায়। যাবেন, আমার দাদার সঙ্গে একদিন আলাপ করে আসবেন। অজয়ের সৌজন্যবোধ অপরিসীম। পরদিনই কলেজে যাবার মুখে নির্মলার দাদার সঙ্গে আলাপ করে গেল।
নির্মলার দাদা বললেন, আমার নাম শ্রী পরেশচন্দ্র চট্টোপাধ্যায়। দেশে জমি জমা ছিল, সদরে আদালতের পাশে হোটেলে ছিল একটা, সব ছেড়ে ছুড়ে কলকাতায় আসতে হলো। স্ত্রীপুত্র নিয়ে দুর্ভোগের অন্ত নেই, তারপর বিধবা এক বোন গলগ্রহ। কি বিপদ বলুন তো। বিপদ বই কি, সহানুভূতির সুরে অজয় বলেছিল। গভর্নমেন্ট থেকে নামে মাত্র একটা গ্র্যান্ট পাচ্ছিলাম মশাই, শুনেছি তাও বন্ধ হয়ে যাবে। দেশ থেকে সামান্যই আনতে পেরেছিলাম, দেখি যদি এটা হোটেল খুলতে পারি এখানে। আছে নাকি আপনার জানাশোনার মধ্যে তেমন ঘর? আড়ালে দাঁড়িয়ে নির্মলা সব শুনছিল, হাসছিল আপন মনে। করবীর কাছে শুনেছে অজয়কে আজকাল কলেজে দুশিটে পড়াতে হয়, ইউনিভার্সিটিতেও সপ্তাহে যেতে হয় 1 ঘন্টা করে। হোটেল ঘরের সন্ধান পাবার জন্যে আচ্ছা লোক ঠাউরেছেন দাদা। ধারাবাহিকভাবে কিছু মনে পড়ে না, একটা দুটো করে অসম্বন্ধ স্মৃতির টুকরো বিহ্বল চেতনার হাওয়ায় উঠছে। নির্মলার মনে পড়ল অজয় অনেক দিন পরে একদিন কথায় কথায় বলেছিল, প্রথম যেদিন দেখে সেদিনই নির্মলাকে ওর ভালো লেগেছিল। ভালো লেগেছিল ওর কৃচ্ছতা শুভ্র বৈধব্য, সহজ শোভন স্বাচ্ছন্দ্য কথা বলার পরিমিত সংযত ভঙ্গি। কিন্তু সবচেয়ে অজয় যেটুকু ভালো লেগেছিল তা নাকি নির্মলার দৃষ্টির বিষণ্ণ সুদূরতা। গুছিয়ে কথা বলতে পারত না তো, ওই কটি কথা বলতেই অজয়ের মুখ চোখ লাল হয়ে গিয়েছিল। প্রায় দুপুরে করবীর সঙ্গে গল্প করতে ওপরে যেত। বেলা পড়তে পড়তে এসে পড়তো অজয়, সঙ্গে সঙ্গে ধর্মর করে নির্মলা উঠে দাঁড়াত। চলে আসতে পারত না, বেশিরভাগ দিনই অজয় চা খাইয়ে তবে ছাড়ত। সেই চা খাওয়া ক্রমশ নিত্য নৈমিত্তিক অভ্যেসে দাঁড়িয়ে গেল। নির্মলা শুধু চা খেতেই তো যেত না, চা তৈরিও করত। কি একটা নেশা আছে যাদের ভালো লাগে তাদের নিয়ে একসঙ্গে বসে চা খেতে খাওয়াতে। ঢং ঢং করে 3টে বাজতেই অদৃশ্য একটা আকর্ষণ বোধ করেছে ওপরের ঘরের দিকে। চায়ের তৃষ্ণা, একটু আগেই তো ভাত খেয়ে উঠেছে, নতুন করে চায়ের তৃষ্ণা তখন তো পাওয়ার কথা নয়। তবু ভরা কলসি উপর করে নতুন করে জল আনতে যাওয়ার অর্থহীন অস্থিরতা। কিসের লোক? পুরুষের সান্নিধ্য। কিন্তু জীবনে 6টা বছর ধরে সাহচর্যকে নির্মলা পায়নি। তবে কি অজয় রূপ, রুচি, বিদ্যা? নির্মলার স্বামীও তো কম ভালোবাসত না তাকে। আর অজয়ের মতো পেলা সুকুমার মুখশ্রী না থাকলেও তার স্বাস্থ্য পৌরুষ নেহাত কম ছিল না। তবে তবের উত্তর নেই। সব জেনে শুনেও কেন যে পুরুষ মজে, কেন যে মেয়ে মানুষ মরে, কে বলবে? আর মরেছে যে, সে কথা বুঝতেই কি সময় লাগলো? সেদিন ওরকম বিশ্রী ব্যাপারটা না ঘটলে কোনোদিনই কি বুঝতে পারত? দুপুরের দিকে বিশ্রী রকমের ঝগড়া হয়ে গেল দাদার সঙ্গে। কেলেঙ্কারি আর কি। গরিবের ঘরে এরকম প্রায়ই ঘটে থাকে। গলগ্রহ হয়ে এদের সংসারে আছে, এমন সংসারে যাদের নিজেদেরই চলে না। খাওয়া শোয়া বসা নিয়েও খোঁটা সইতে হয়। সেদিন দুপুরের দিকে বৌদি নির্মলাকে খাওয়াতে যে কত খরচ হয়েছে তাই নিয়ে একটা ইতর ইঙ্গিত করেছিলেন। নির্মলা সবে ভাতের থালা বেড়ে নিয়ে বসেছিল, সেও শক্ত রকমের একটা জবাব দিয়েছিল। এ সংসারে সে রীতিমতো খেটে খায়। যে বৌদি চিররোগা, মাসের মধ্যে 20 দিন বিছানায় চিঁত হয়ে শুয়ে চিংচি গলায় ফরমাস চালায়, তার আবার এত কথা কেন? বাড়াবাড়ি এতটা হতো না, মেয়ে মানুষ এমন কথা কাটাকাটি হয়েই থাকে। কিন্তু দাদা পুরুষ মানুষ, তিনি এর মধ্যে কথা বলতে এলেন কেন? সেদিন আর খাওয়া হয়নি নির্মলার। ভাতের থালাতেই মুখ ধুয়ে উঠে এসেছিল। সারাদিন মেঝে আঁচল পেতে শুয়ে কাটালো। বহুদিনের মধ্যে ওপরের চায়ের আসরে গড় হাজির হলো সেই প্রথম।
তারপর আস্তে আস্তে কখন বেলা গড়িয়ে গেল, তবু উঠতে ইচ্ছা করল না। চোখ দুটো লাল, কেঁদে কেঁদেই নয়, ভিজে স্যাঁতস্যাঁতে মেঝে ঘন্টার পর ঘন্টা শুধু গায়ে শুয়ে থেকে গা হাত পা ব্যথা হয়ে গেছে, অল্প অল্প জ্বরও হয়েছে যেন। পোড়া লোহা বিকালের পর এতক্ষণে শঙ্খরব রোমাঞ্চিত শিশে সন্ধ্যা নেমেছে। আর শুয়ে থাকা চলে না, কিন্তু উঠেই বা করবে কি? মাথাটা এমন ভারী হয়ে আছে, আজ আর কোনো কাজ করা অসম্ভব। ঝিরঝির হাওয়ায় শরীর হালকা হতে পারে ভেবে উঠে এলো ছাদে। আর সেই ছাদে তখনও যে অজয় পায়চারি করছে তা কি তখন জানত? অজয়কে দেখে ঘোমটা টেনে ফের নিচে নেমে আসবে বলে মুখ ফিরিয়েছিল, কিন্তু ততক্ষণে অজয় একেবারে সামনাসামনি এসে দাঁড়িয়েছে। শুনুন। মুখোমুখি পড়ে সমস্ত শরীর একবার কেঁপে উঠল নির্মলার, ভয় আর লজ্জা দুই। এতক্ষণ ধরে সে কেঁদেছে, তার দাগ রয়েছে মুখের কোণায়। তবু সহজভাবে হাসবার একটা ব্যর্থ চেষ্টা করতে হলো। বললে, কি বলুন? আজ চা খাওয়ার সময় যে বড় এলেন না। জানেন, আপনার জন্যে দুবার জল ঠান্ডা হয়ে গেছে। শরীর ভালো ছিল না। চা খেলে হয়তো ভালো হতো, কিংবা না হয় নাই খেতেন। এলে দোষ ছিল কি? সিঁড়ি ভাঙতে ইচ্ছা করল না। অজয় বললে, এতক্ষণে আপনি হাসালেন, কিন্তু একতলা থেকে ছাদটাই বুঝি বেশি কাছে হলো। কৈফিয়ত একটু বুঝে শুনে দিতে হয়। অসুখটা মনে নয় তো? একটু থেমে আবার বললে, আমি সমস্ত শুনেছি। আজ ঝগড়া করেছেন আপনি। ঝগড়া করেছি আমি? শেষ পর্যন্ত অজয়ের মুখেও এই অভিযোগ? আর নিজেকে সংবরণ করা গেল না। সেইখানে সেই শেষ পাখিটিও উড়ে যাওয়ার সন্ধ্যায় নির্মলা ঝরঝর করে কেঁদে ফেলল। সেখানে সে যে একলা নেই এ খেয়াল ছিল না। আর সেই মুহূর্তে ভাবতেও গায়ে কাঁটা দেয়। অজয়কে স্পর্শ করেছিল। লাজুক অজয়, ভীরু অজয়। সেদিন অবধিও যে ভালো করে তার সঙ্গে কথা বলতে সাহস পেত না, সে যে অকস্মাৎ এমন অঘটন ঘটন পটীয়সী হয়ে উঠবে, নির্মলা অনুমানও করতে পারেনি। প্রথমে ধরেছিল একখানা হাত। একটু যদি মনের জোর থাকত নির্মলার, সহজেই ছাড়িয়ে নিতে পারত নিজেকে। কিন্তু সারাদিন না খেয়েই হোক আর মেঝে ফুঁপিয়ে ফুঁপিয়ে কেঁদেই হোক, শরীরে এক ফোঁটা শক্তি ছিল না। আর যে হাতখানি দিয়ে অজয় তার হাত ধরেছিল, সে হাতখানিও তো কাঁপছিল। সরিয়ে দিতে বুঝি মায়া হলো। একি, আপনার জ্বর হয়েছে? ততক্ষণে সমস্ত স্নায়ুগুলো একসঙ্গে ঝংকার দিয়ে উঠেছে। দীর্ঘ বৈধব্যের পাথর চাপা বিস্তৃত মৃত বিবর্ণ অনুভূতির তৃণগুলো আবার সরস স্পর্শে সজীব হয়ে উঠেছে। চিবুক ধরে ওর মুখখানি তুলে ধরেছিল অজয়। তুমি কাঁদছ নির্মলা? তখন কাঁদতে গিয়ে হেসেছিল না হাসতে গিয়ে কেঁদেছিল তা মনে নেই। সব তো ভুলেছিল। ভুলে গিয়েছিল প্রথম যৌবনে যে সুখস্বাদের অভিজ্ঞতা হয়েছিল, আজ তার ছিটে ফোঁটাও ও ঠোঁটে জিভে কোথাও লেগে নেই। সেই সর্বনেশে পিপাসার কথা আবার কেন অজয় মনে পড়িয়ে দিল? নাকি মনে ছিল বরাবরই? এতদিনের হাসাহাসি মেশামেশি, চায়ের আসরে হাজিরা দেওয়ার ছুতোর এই একটাই মানে ছিল। এতদিন শুধু মেনে নেওয়ার সাহস ছিল না। কতজনের কত কথাই তো শুনতে হয়, তাই বলে কান্না? ছি! কিছু দ্বিধায়, কিছু বা অতি আগ্রহে অজয়ের আঙুলগুলো তখনও কাঁপছে। নির্মলার চোখের জল মুছিয়ে দিতে গেল, আর পায়ের নখ দিয়ে ছাতে সিমেন্ট ঘষতে ঘষতে আড়ষ্ট হয়ে দাঁড়িয়ে রইল নির্মলা। এ কি পাগল অজয়! একেবারে খোলা আকাশ, একেবারে হুহু বাতাস, তার মধ্যে এ কি? আর লজ্জা
নির্মলার নিজেরই যেন কত ছিল, নইলে একটুখানি ছোঁয়াতেই অমন করে কেউ গলে, না মিনিটের পর মিনিট ধরে আরেকটা মানুষের বুকে মুখ লুকিয়ে কাঁদে। ফুঁপিয়ে ফুঁপিয়ে সেদিন অজয়কে কি বলেছিল নির্মলা, এ জীবন আর সহ্য হয় না, পরের দেওয়া অশ্রদ্ধার ভাত নামে না গলায়, বৈদভ্যও সয়, কিন্তু সয় না এই কলগ্রহ, নিজেও সত্তাহীন অস্তিত্ব। আর পরম স্নেহে কপাল থেকে রুক্ষ চুলগুলো সরিয়ে দিতে দিতে অজয়কে আশ্বাস দিয়েছিল, এত ভেঙে পড়ছ কেন নির্মলা? সব ফুরিয়েছে মনে করলেই কি সব ফুরোয়? আবার শুরুও তো করা যায়, এখনো প্রাপ্য বুঝে নেবার সময় আছে। মেয়েদের স্বাধীন জীবিকার কত পথই হয়েছে আজকাল, ছোটখাটো শিল্প শেখানোর অনেক প্রতিষ্ঠান আছে, যার কতগুলোর সঙ্গে অজয়ের নিজেরই জানাশোনা। একটু যদি ধৈর্য থাকে, সাহস আর আগ্রহ, তবে স্বাবলম্বী হতে কতদিন। এত বুদ্ধিমতী মেয়ে নির্মলা পারবে না? এই অন্নদাসী জীবন বইয়ে যাবে। এই রাতের পরে আরেক ভোর আছে। অজয়ের কথাগুলো স্বপ্নে শোনার মতো মনে হয়েছিল। অস্ফুট গলায় নির্মলা শুধু বলতে পেরেছিল, পারব, তুমি যদি পাশে থাকো। আরও কিছুক্ষণ স্তব্ধতার মধ্যে কেটেছিল। শেষে নির্মলাই বুঝি একসময় বলেছিল, চলো এবারে নিচে যাই। চলো। আশ্চর্য, ওপরে ওঠার সময় শরীরটাকে এত ভারী মনে হয়েছিল, নিচে তত্তর করে সিঁড়ি বেয়ে নামবার সময় মনে হলো পাখির মতো হালকা। এমন সঙ্গীতময় অনুভূতি দেহে মনে কতদিন যে আসেনি নির্মলার। সারা দুপুরের কুৎসিত পারিবারিক কলহের কথা মন থেকে কখন ধুয়ে মুছে গেছে। মেঝে আঁচল বিছিয়ে শুয়ে থাকা শরীরেও গ্লানি নেই কোনো। গলায় আঁচল জড়িয়ে ঠাকুরের পটের সম্মুখে আনত হয়ে প্রণাম করেছিল নির্মলা। নিজে থেকেই কখন উনুনে আঁচ দিতে বসেছিল। গুনগুন করে প্রিয় গানের একটা কলি গেয়েছিল কিনা বলা যায় না। অবাক বৌদি দরজার সামনে থেকে উঁকি দিলেন, খোনা গলায় বললেন, তোমার হলো কি ঠাকুরজি, এত স্ফূর্তি হঠাৎ? স্ফূর্তি আবার কোথায় দেখলে বৌদি? গুনগুন করে গান গাইছ কি না, মুখে হাসিও ধরে না, তাই জিজ্ঞেস করছি। ও কিছু না। কড়ায় তেল ঢেলে নির্মলা বললে, আজ সারাদিন খুব কেঁদেছি কিনা বৌদি, তাই হেসে এখন শোধ তুলে নিচ্ছি। বৌদি চলে যাবার পরেও আপন মনে আরও খানিকক্ষণ হেসেছিল নির্মলা। কেন এত হাসি, কি সে পেয়ে গেছে আজ, বৌদিকে বলা যাবে না। বৌদিকে কেন, কাউকেই না, কোনো দিন না। অনেক তপস্যায় শিখা মন্ত্রের মতো একে লালন করতে হবে সন্তর্পণে, সঙ্গোপনে, ছায়া ঘরে বেড়ে ওঠা লতাটির মতো। এ পাতাতে কোনোদিন যদি ফুলও ধরে তবুও না। কাউকে জানাবার উপায় নেই কি সম্পর্ক তার আর অজয়ের। সমাজ প্রহরীর তর্জনী নিষেধোদ্যত। সিঁড়িতে পায়ের শব্দ পেয়ে নির্মলা উঁকি দিলে। ফিকে জ্যোৎস্নায় দেখা গেল অজয় আর করবী নেমে আসছে। আজ কি অসাধারণ সাজে সেজেছে করবী। পরনের শাড়িটার রং কি কামনা ঘোর লাল। দরজা দিয়ে বেরোবার সময় করবীর চাপা গলার হাসি শোনা গেল। মনে মনে অজয়ের বুদ্ধির প্রশংসা করল নির্মলা। নির্মলাকে ভালোবেসেছে, তাই বলে কর্তব্য বুদ্ধি জলাঞ্জলি দেয়নি। ভালোই করেছে সে আজ করবীকে নিয়ে বেড়াতে গেল। এতে অন্তত কেউ সন্দেহ করার সুযোগ পাবে না। বৌদি আবার কখন দরজার কাছে এসেছেন। ওরা বুঝি সিনেমা দেখতে গেল রাতের শোতে, ফিসফিস করে বললেন। তারপর নির্মলার জবাব না পেয়ে নিজের মনেই আবার, ওরা দুটিতে বেশ আছে না, এই সুখী, টাকার চিন্তা নেই, ছাড়া হাত পা, যখন খুশি দুটিতে মিলে হাত ধরাধরি করে বেরোচ্ছে।
আর সঙ্গে সঙ্গে নির্মলার মুখখানা ছাই হয়ে গিয়েছিল। কাজের ওপরে হাতুড়ির ঘা পড়েছে যেন। এদিকটা তো তার খেয়াল হয়নি। অজয়ের ভালোবাসা সেও তো পেয়েছে, সুখী সেও, কিন্তু তবু তফাৎ কত। করবীর সুখপাত্র ছাপিয়ে উপচে পড়ছে, লুকোচুরি নেই, সে সুখ সকলকে দেখিয়ে ভোগ করার। গভীর দীর্ঘশ্বাসে বুকের ভেতরটা যেন নির্মলার ফাঁকা হয়ে গেল। এ অধিকার তার নেই। অজয়কে জনস্বীকৃতির রাজসড়কে পাওয়ার উপায় কই? প্রতিটি মিলনক্ষণের জন্যে তাদের অপেক্ষা করতে হবে, সকলকে লুকিয়ে হাজার পাহারা ফাঁকি দেওয়া নিরালক গলিতে। কোনোদিন কি অজয় তাকে নিয়ে এমনি করে বেরিয়ে যেতে পারবে? আজ করবীকে নিয়ে যেমন গেল। নির্মলা সেদিন গভীর রাত অবধি নিঃসঙ্গ বিছানায় ছটফট করেছে। 11টা, 11:30, 12টা বাজল। সব কলরব এখন স্থিমিত। খানিক পরে অজয় আর করবী ফিরে আসার আওয়াজ পেল। সিঁড়িতে চাপা গলা সেই হাসাহাসি। সমস্ত শহরটা ঠান্ডা নিষ্পন্দ হয়ে যেন মরে এসেছে। নির্মলা তবু ঘুমোতে পারেনি। সারা রাত বালিশের মধ্যে মুখ ডুবিয়ে বিছানার চাদরের ওপরে তর্জনী দিয়ে লিখেছে, অজয়, তোমাকে প্রণাম করি। আমাকে আজ তুমি আত্মবিশ্বাসী জীবনের ঠিকানা জানিয়েছ। শুধু তাই নয়, ভালোবেসেছ। এ কথা আর কেউ জানবে না, জানাতেও পারব না। এই বিদ্যুৎময় সুখ বেদনা একান্তই আমার। কিন্তু সব তো দুদিনেই ফুরালো। অজয় তার কথা রেখেছিল। নির্মলার কাছে সে শুধু তার গোপনচারী প্রণয়ের অর্ঘ্যই নিবেদন করেনি, নির্মলা যাতে নিজের পায়ে দাঁড়াতে সুযোগ পায় তার সব রকম সুযোগ করে দিয়েছিল। একটি নারী কল্যাণ আশ্রমে সেলাই শেখানোর ভার পেয়েছে নির্মলা। বিনিময়ে নানা রকম টুকিটাকি হাতের কাজ শিখছে। বাজার মন্দা, তাই এখন পুরোপুরি নিজের খরচ নিজে জোগানোর সামর্থ্য নির্মলা অর্জন করতে পারেনি। তবু যে একেবারে বসে খেতে হচ্ছে না, দাদার অভাবের সংসারে কিছু অন্তত সাহায্য করতে পারছে, এ গর্বই কি কম? কতক্ষণ তন্ময় হয়ে ভাবছিল নির্মলা বলা যায় না। সদরে কান্নার রোল উঠতে আবার সন্ত্রস্ত হয়ে বসল। করবীকে ওরা বুঝি গঙ্গা থেকে স্নান করিয়ে নিয়ে এলো। এক একটি করে সব অলংকার খুলতে হয়েছে করবীকে। মুছতে হয়েছে সিঁথির সিঁদুর, গর্ব, ভাঙতে হয়েছে শাঁখা। একটি মাত্র মোটা থানে রচনা করতে হয়েছে দেহের প্রচ্ছদ। আর বুঝি চেঁচাতে পারছে না করবী। গলা চিরে একটা গোঙানির মতো শব্দ শুধু বেরোচ্ছে। শোবার ঘরের চৌকাঠটার ওপর বুঝি মাথা ঠুকছে এখন। ও ঘরে সে আর ঢুকতে পারবে না। আজ আর করবীকে হিংসে করার মতো কিছু নেই। অশনে বসনে সে একেবারে নির্মলার ধাপে নেমে এসেছে। তবু নির্মলার মনে হল, তবু করবীর শান্তি আছে, গলা ছেড়ে কাঁদবার অধিকার আছে। আর এক ফোঁটা চোখের জল ফেলতে না পেরে নির্মলার বুকের ভেতরটা খাঁক হয়ে গেল যে। কাল থেকেই নির্মলা জানে করবীকে সহানুভূতি জানিয়ে চিঠি তার আসতে থাকবে অসংখ্য। কলেজে, এখানে ওখানে, পাড়ার সমিতিতে তাকে সমবেদনা জানিয়ে প্রস্তাব গৃহীত হবে। উনুনের আগুন নিভে এসেছিল, রান্না শেষ। একখণ্ড পোড়া কয়লা কুড়িয়ে নিল নির্মলা। তারপর যেমন করে আলপনা দেয় তেমনি করে মেঝেয় লিখতে লাগল, অজয়, আমার শেষবারের প্রণাম নাও। তোমাকে ওরা যখন নিয়ে গেল তখন দূর থেকে দেখেছি। সামনে গিয়ে পা দুখানা বুকে চেপে ধরতে সাহস পাইনি। লোক জানাজানির ভয় এমন, দুফোঁটা চোখের জল যে ফেলব সেই সুযোগই বা পেলাম কই? তাতে লোকে সন্দেহ না করুক,
মনে করবে বাড়াবাড়ি। কাউকে জানাতে পারলাম না আজ আমার কি গেল, কিন্তু তা নিয়ে অভিযোগ করি না। খোলা আকাশের নিচে যেদিন প্রথম স্পর্শ করেছিলে, সেদিনকার সেই স্বপ্ন রোমাঞ্চিত সন্ধ্যাটির পর আমার অসহ সুখের ভারও একাই তো বহন করেছি। এই দুঃসহ দুঃখ না হয় আমার একার? বারান্দায় কার ছায়া পড়ল। বৌদি বুঝি আবার আসছে। তাড়াতাড়ি ভিজে ন্যাকড়া দিয়ে নির্মলা কয়লার লেখা মুছে ফেলল। কেউ না দেখে, কেউ যেন না জানতে পায়। শুনছিলেন সন্তোষ কুমার ঘোষের লেখা গল্প কস্তুরী মৃগ। কেমন লাগলো আমাদের আজকের গল্প? কমেন্টে জানান আমাদের। ভালো লাগলে লাইক ও শেয়ার করুন। আপনি যদি আজই প্রথম আমাদের চ্যানেলে গল্প শুনে থাকেন, তাহলে সাবস্ক্রাইব করে দেবেন। আর সবার আগে নোটিফিকেশন পেতে চাইলে পাশের বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না কিন্তু। আসি বন্ধুরা, ভালো থাকবেন, ভালোবাসায় থাকবেন। আবার আসবো বাংলা সাহিত্যের অন্য কোনো ক্লাসিক গল্প নিয়ে।